কোর্সের ফাইনাল ক্লাস হবে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? সবাই লাঞ্চ করা হয়েছে না? আচ্ছা, সো মিডিয়ার পর ক্লাস নিতে হচ্ছে একটু আনইউজুয়াল, সো সেটা জন্য বিজনেস করছি, বাট উপায় ছিল না। নেক্সট সানডেতে ক্লাস নিতে গেলে বলতেন যে আমার সামার ভ্যাকেশন কেন ক্লাস নেওয়া হচ্ছে, সো ওটা অ্যাভয়েড করার জন্য ক্লাস নিতে হচ্ছে। আর সেকশন বি, তাই না? যারা আসছেন কারা আসছেন? সেকশন বি মেজরিটি, আচ্ছা সেকশন সি মাইনরিটি হয়ে গেছে। আচ্ছা, সো সেকশন বি এ যারা আসছেন তাদের জন্য মেসেজ হচ্ছে যেহেতু আমরা মঙ্গলবার সেশন নিয়ে প্রিপারেশন একটু বিজি থাকবো, সেজন্য আজকে ক্লাসটা নেওয়া। বাট যদি আপনি ফিল করেন যে আপনার জরুরি কোনো কাজ আছে in the class time, you can take the opportunity to attend the class tomorrow at 2 p.m. ঠিক আছে? আচ্ছা, residual income valuation, this is the final problem from the valuation side. আমরা এটা নিয়ে প্রসেস করব আজকের ক্লাসে। প্রথমে আমরা residual income valuation দেখেছিলাম, free cash flow valuation, discounted dividend valuation and residual income valuation আমরা তিনটা এক স্লাইডে দেখেছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম যে the reasons for which the discounted dividend valuation model might not be appropriate, ওইখান থেকে আমাদের free cash flow valuation এবং residual income valuation appropriate হয়ে যায়, ঠিক আছে? সো আমরা এটা একটু পরিচিত হই, তারপর আমরা এটার যে প্রবলেমস আছে এটা কখন ইউজ করাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা ব্যাপারে কথা বলবো। ওকে, প্রথমে আমরা একটু স্ট্রাকচারটা দেখি। রেসিডুয়াল ইনকাম এই আইডিয়াটা বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন নামে পাবেন, আর ভ্যালুয়েশনের জায়গায় এর নাম হচ্ছে রেসিডুয়াল ইনকাম। তো আপনারা হয়তো কিছু টার্মসের সাথে পরিচিত, অ্যাবনর্মাল আর্নিংস, ইকোনমিক প্রফিট, ইকোনমিক ভ্যালু অ্যাডেড এগুলোর সাথে পরিচিত। সো আইডিয়ালি এখানে বলা হচ্ছে যে আমরা যে নেট প্রফিটের দিকে তাকাই, এই নেট প্রফিটটা ইকুইটি হোল্ডার্সরা যে ফার্মে ইনভেস্ট করেছে তাদের জন্য তো একটা কস্ট অফ ইকুইটি ফার্মকে ফেস করতে হয়। এই নেট প্রফিটটা কি ইকুইটি হোল্ডার্সদের জন্য যে কস্ট অফ ইকুইটি ফার্ম ফেস করছে সেটা সাফিশিয়েন্টলি মেক আপ করতে পারছে কিনা? নেট প্রফিট 100 টাকা, 100 মিলিয়ন টাকা, দ্যাটস অ্যান অ্যাবসলিউট নাম্বার। আর ম্যাট্রিক্সে এই নেট প্রফিটটা কি যথেষ্ট কিনা কাকে মেক আপ করার জন্য? যারা ইকুইটি হোল্ডার্স বিজনেসের ফাইন্যান্স করেছে তাদের যে কস্ট আছে, কস্ট অফ ইকুইটি বা ইকুইটি চার্জ, ইকুইটি হোল্ডার্সদেরকে তাদের যে এক্সপেকটেশন যে মিনিমাম তারা কি চায়, কস্ট অফ ইকুইটি, রিটার্ন অন ইকুইটি হচ্ছে রিয়েলি তারা যা পায়, কস্ট অফ ইকুইটি হচ্ছে মিনিমাম এক্সপেক্টেড কম্পেনসেশন ফ্রম দ্য ইকুইটি হোল্ডার সাইড, রাইট? এটা আমরা থিওরিটিক্যালি বুঝি। সো আমরা এখানে জানতে চাই যে আমার যে নেট ইনকামটা আছে সেটা কি সাফিশিয়েন্টলি ইকুইটি হোল্ডারদের যেটা ইকুইটি চার্জ আছে তাদের যে মিনিমাম এক্সপেকটেশন আছে সেটাকে মেক আপ করতে পারে কিনা। আমরা নেট প্রফিট থেকে যখন ইকুইটি হোল্ডারদের যে চার্জটা, কস্ট অফ ইকুইটি, এটাকে ক্যালকুলেট করে বাদ দিব প্রত্যেকে নেট প্রফিট থেকে, রিমেইনিং যেটা থাকবে সেটার নাম হচ্ছে রেসিডুয়াল ইনকাম। তাহলে কি পরিচিত হয়েছে? সো রেসিডুয়াল ইনকাম ইজ ইকুয়াল টু হোয়াট? নেট ইনকাম মাইনাস ইকুইটি চার্জ। ইকুইটি চার্জ ইকুয়ালস টু হোয়াট? ডিভিডেন্ড। যে কোম্পানির শেয়ার হোল্ডার্সরা যে ইনভেস্টমেন্ট করেছে এটার কতটুকু করেছে সেটা আমরা কিভাবে বুঝি? শেয়ার হোল্ডার্স ইকুইটি থেকে তাকিয়ে তাদের ওয়ার্থ কতটুকু এটা কোথায় বুঝবো, কিভাবে বুঝবো? শেয়ার হোল্ডার্স ইকুইটি, তাদের কস্ট কত, আমরা একটা কস্টের কথা বলছিলাম যে তাদের মিনিমাম এক্সপেকটেশন কত, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য কাজ হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি যেটা বিগিনিং ভ্যালু সেটার সাথে কস্ট অফ ইকুইটি মাল্টিপ্লাই করা। কস্ট অফ ইকুইটি কি করা? এই একটু আনইউজুয়াল, যেহেতু আমরা এটার সাথে পরিচিত না, সো একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আমরা প্রসেস হলে তাহলে বুঝতে পারবো যখন আমরা নাম্বারস গুলো নেব। শেয়ার হোল্ডার্স ইকুইটি যে ব্যালেন্সটা আছে সেটার সাথে আমরা কি মাল্টিপ্লাই করব? কস্ট অফ ইকুইটিকে মাল্টিপ্লাই করব। কস্ট অফ ইকুইটিকে যখন মাল্টিপ্লাই করব তখন যে জিনিসটা পাবো এটার নাম হচ্ছে ইকুইটি চার্জ। মানে ইকুইটি হোল্ডার্সদেরকে আমার মিনিমাম কত দিতে হবে, দ্যাট ইজ দ্য কস্ট অফ ইকুইটি। ইন টার্মস অফ টাকা কিভাবে ক্যালকুলেট করব? দ্যাট ইজ দ্য ওয়ে। শেয়ার হোল্ডার্স ইকুইটির সাথে কি মাল্টিপ্লাই করব? কস্ট অফ ইকুইটি পার্সেন্টেজটা মাল্টিপ্লাই করব। তারপর যে টাকাটা আসবে, যে অ্যামাউন্টটা আসবে সেটা কোথা থেকে বাদ দিব? নেট ইনকাম থেকে বাদ দিব। নেট ইনকাম থেকে যখন বাদ দিব সে অ্যামাউন্টটা পজিটিভ অ্যামাউন্ট হতে পারে, নেগেটিভ
অ্যামাউন্ট হতে পারে, সে অ্যামাউন্টটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ওকে, পজিটিভ হলে কি বুঝবো, নেগেটিভ হলে কি বুঝবো সেটা আমরা পরে বলছি। বাট যে অ্যামাউন্ট আমরা পেয়েছি সেই অ্যামাউন্টের নাম কি? রেসিডুয়াল ইনকাম। সচরাচর যে প্রফিটের সাথে আমরা পরিচিত অ্যাকাউন্টিং প্রফিট, নেট প্রফিট আমরা বলি, সেটা ইকুইটি হোল্ডার্সদের যে চার্জ এটাকে রিকগনাইজ করে না। মানে মালিক লাভও করতে পারে, ক্ষতিও করতে পারে, বাট মালিকের যে মিনিমাম এক্সপেকটেশন বা ইকুইটি হোল্ডার্সদের যে মিনিমাম এক্সপেকটেশন, এটাকে ফার্ম কভার করতে পারছে কিনা সেটা আমরা বুঝবো কি দেখে? রেসিডুয়াল ইনকাম দেখে। তো তার যে মিনিমাম এক্সপেকটেশন সেটা এক্সিড করে যদি প্রফিট করে, সেই প্রফিটটাকে তখন আমরা বলতে পারবো কি? অ্যাবনরমাল আর্নিংস বা অ্যাবনরমাল প্রফিট। ঠিক আছে, মিনিমাম তাদের যে এক্সপেকটেশন সেটা কি করতে হবে? মিট আপ করতে হবে। একইভাবে এটার নাম ইকোনমিক ভ্যালু এডেড, একইভাবে এটার নাম হচ্ছে ইকোনমিক প্রফিট। ঠিক আছে, সো এটা ডিফারেন্ট টেক্সটে ডিফারেন্ট ডিসকাশন আপনি ডিফারেন্ট নামে পাবেন, বাট আইডিয়ালি the profit which has been accounted for equity holders charge, that is the residual income, that is the abnormal earnings, that is the economic value added, that is the economic profit. বোঝা গেছে? ওকে, এখন এটা যদি আমরা ইকুয়েশনের বেসিসে দেখতে চাই, this is what we have just discussed. ওকে, এখন আমরা এটা যদি এই লিনিয়ার বেসিসে দেখতে চাই, say for example you are familiar with operating profit, right? যেটা আমরা হয়তো EBIT এর একটা প্রসেস কাউন্ট করি কিসের জন্য? অপারেটিং প্রফিটের জন্য। সে অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স, নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স, এখান থেকে আমার বিজনেসে যারা ক্যাপিটাল প্রোভাইড করেছে, কারা কারা ক্যাপিটাল প্রোভাইড করেছে? ইকুইটি হোল্ডার্স ক্যাপিটাল প্রোভাইড করেছে, ডেট হোল্ডার্স ক্যাপিটাল প্রোভাইড করেছে। তাদের জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি কিছু কস্ট ফেস করতে হয়। ডেট হোল্ডার্সদের জন্য কস্ট হচ্ছে কি? ইন্টারেস্ট এক্সপেন্স, আর ইকুইটি হোল্ডার্সদের জন্য যে কস্টটা মাত্র বললাম ইকুইটি চার্জ, এই দুটোকে যখন আমি সাম আপ করব টোটাল হচ্ছে ক্যাপিটাল চার্জ। তাহলে রেমিটেন্স চার্জ, যাদের থেকে ক্যাপিটাল নিয়েছি তাদেরকে আমার যেটা দিতে হচ্ছে in terms of interest expense, also in terms of what? Equity charge. এই দুটো সামেশনকে আমরা কি বলছি? ক্যাপিটাল চার্জ। এটা যখন আমরা এই প্রফিট থেকে মাইনাস করব, উইল গেট দ্য সেম থিং, রেসিডুয়াল ইনকাম। সো আমরা এটা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ইকুয়েশন? আমরা এই নেট ইনকামে কাকে বাদ দিয়ে দিয়েছিলাম? ডেট হোল্ডারদের যেটা চার্জ সেটাকে বাদ দিয়ে দিয়েছি, বাট এখানে কি করি নাই? সেটা বাদ দিয়ে দিই নাই। ঠিক আছে, আচ্ছা। সো আমরা ছোট একটা ইলাস্ট্রেশন দেখব টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া যে রেসিডুয়াল ইনকাম কিভাবে ক্যালকুলেট করা হয়। সেটা আপনাকে এক্সামে জিজ্ঞেস করা হবে না। এক্সামে যেটা জিজ্ঞেস করা হবে রেসিডুয়াল ইনকামের ভ্যালুয়েশন আপনি কিভাবে করবেন। ইউ মাইট গেট সাম নাম্বারস যেটা থেকে আপনাকে রেসিডুয়াল ইনকামের ভ্যালুয়েশন করতে হবে। Because this was not covered in first and second midterm, very likely that it will appear in final exam. ঠিক আছে, সো একটু কনসেন্ট্রেট করবেন। টোটাল অ্যাসেট 5 মিলিয়ন, রাইট? আর EBIT কত? 400,000। ডেট টু টোটাল ক্যাপিটাল রেশিও 60%। আমি একটু আবার মনে করিয়ে দিচ্ছি, when you see this kind of large numbers, আপনার সুবিধার জন্য এটাকে 5 মিলিয়ন লিখে নেবেন। There is no additional marks, আপনি যদি 5 এর পর 6টা শূন্য লিখেন, ঠিক আছে? But that will reduce the probability of making mistake. Okay, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, debt to total capital ratio 60%। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা যদি আমার ক্যাপিটাল দ্বারা ফাইন্যান্স হয়, তাহলে 5 এর 60% কে ফাইন্যান্স করেছে? debt, আর রিমেইনিংটা ইকুইটি। তারপরে 3 মিলিয়ন ফাইন্যান্স বাই debt, 2 মিলিয়ন ফাইন্যান্স বাই ইকুইটি। Cost of debt before tax 8%, cost of equity 12%, tax rate 40%। আমি যে কথাগুলো বলেছি, আচ্ছা, আমি যদি এই সিস্টেমে আনতে যাই তাহলে আমাকে প্রথমে কি জানা লাগবে? নেট ইনকাম। তাহলে নেট ইনকাম পাওয়ার জন্য আমাকে কি মাইনাস করা লাগবে? ইন্টারেস্ট এক্সপেন্স মাইনাস করা লাগবে। কোথা থেকে? এই EBIT থেকে। ঠিক আছে, ইন্টারেস্ট এক্সপেন্স আমি কিভাবে ক্যালকুলেট করব? একটু আগে বলছিলাম যে কত? 3 মিলিয়ন আপনি বললেন না, ডেটের অ্যামাউন্ট 3 মিলিয়ন। 3 মিলিয়ন মাল্টিপ্লাইড বাই 8%, 240,000। 2 ইজ ইট 3 মিলিয়ন মাল্টিপ্লাইড বাই 8%, বোঝা যাচ্ছে তো? That is the 240,000. Okay, this is before tax,
ট্যাক্স। এখন আমার প্রি ট্যাক্স ইনকাম কত 160,000, এখান থেকে আমি কি মাইনাস করতে হবে 40%। সো এটার উপর 160,000 এর উপর 40% কত 64,000 যখন মাইনাস করব, what is this? Net income that has not been accounted for what? Equity charge. That has not accounted for what? Equity charge. Now we like to see some version of income, some version of profit which has accounted for what? Equity charge, right? Equity charge কিভাবে ক্যালকুলেট করব? You see, equity ভ্যালু কত এখানে? 2 million. Equity ভ্যালু কত? 2 million. 2 million multiplied by what? Cost of equity এটাকে বলছিলাম 12,000. So 2 million multiplied by 12,000, how much? 2 240,000. আচ্ছা। Now if we subtract 240,000 from this 96,000, what can we do? What can we conclude? This business is surviving, but this business is not generating enough return for the equity holders. Okay, and it has failed to make up the minimum cost of equity. Very likely that this business may not survive. Okay, residual income, this is negative. We have not written here negative, but this is negative. You understand it, right? আমরা যে কাজটা মাত্র করলাম, this is this one. Okay, net operating profit after tax থেকে আমরা কি বাদ দিয়েছি? টোটাল ক্যাপিটালের যেটা, মানে আমরা যদি ইকুয়েশনের বেসিসে দেখাতে চাই, আমরা ডেটের একটা ক্যাপিটালের কস্ট কাউন্ট করেছি, ওকে, ইকুইটির একটা ক্যাপিটালের কস্ট কাউন্ট করেছি, that is the total cost of capital. We have subtracted it from where? Net profit after tax, and this is the economic value added, and this is a copyrighted term. এই যে এই ক্যালকুলেশনটা দেখিয়েছে যে it is possible to recognize the profit in this sense. So this is copyrighted by a particular company name. You'll see the name of the company text or by searching Google. I can't recall the company name right now. আচ্ছা, এটার সাথে একটা রিলেটেড কনসেপ্ট রিমেম্বার, আমি গত ক্লাসে বলেছিলাম না যে ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমনলি আস্কড কোশ্চেনস ইন ইন্টারভিউ। দিস ইজ অ্যানাদার টার্ম, ইকোনমিক ভ্যালু অ্যাডেড, যেটা মাত্র বুঝবেন। ওকে, রিলেটেড আরেকটা টার্ম হচ্ছে মার্কেট ভ্যালু অ্যাডেড। মার্কেট ভ্যালু অ্যাডেড, দিস ইজ সামথিং যে আপনার কোম্পানির যে ক্যাপিটাল আছে এটার বুক ভ্যালু আছে, শেয়ার হোল্ডার্স ইকুইটি একটা বুক ভ্যালু আছে, ডেট ক্যাপিটাল একটা বুক ভ্যালু আছে। But if you want to fetch যে এই ডেটটা আমার যে কোম্পানির ডেট আছে এটা মার্কেটে কত প্রাইসে ট্রেড হচ্ছে, যেভাবে ইকুইটি মার্কেটে ট্রেড হয় একইভাবে ডেট ক্যাপিটাল মার্কেটে কি হয় ট্রেড হয়। হতে পারে আমার এখানে হচ্ছে 10 টাকা বাট মার্কেটে ট্রেড হচ্ছে 12 টাকায়, ইকুইটি ক্যাপিটাল ও ডেট ক্যাপিটাল। তাহলে মার্কেট ভ্যালু অফ দ্য ক্যাপিটাল minus the book value of the firm. I mean market value of the firm, and we subtract what? Book value of the firm. What is remaining? That is known as the market value added. This is comparable, but these are not the same thing. But these are some fundamental things. আপনি যখন কোম্পানিতে ইনভেস্ট করতে যাবেন বা আপনি যখন ইন্টার্নশিপের একজন একটা প্রজেক্ট পেপারে কাজ করতে যাবেন, আপনি যখন দেখতে চাইবেন যে একটা পার্টিকুলার সে কোম্পানিগুলো আইটিতে প্রচুর ইনভেস্ট করছে, what is the consequence of the market value added for this huge investment in IT? আপনি দেখতে চাইছেন যে কোম্পানি যে এই কাজটা করছে এটার কারণে কোম্পানির এটা বাড়ছে বা এটা বাড়ছে কিনা, মানে কোম্পানির ভ্যালুয়েশন বাড়ছে কিনা, তখন কিন্তু এই ক্যালকুলেশনগুলো আপনাকে ইউজ করতে হয় অ্যাজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেটা মাত্র বললাম, সে আইটি ইনভেস্টমেন্ট, বোঝা গেছে? সো অথবা এইচআর ইনভেস্টমেন্ট এই ধরনের, মানে বা ডিজিটালাইজেশন, এটা আপনি কনসিকুয়েন্স দেখতে চাচ্ছেন, এটা আউটডোর ফার্মের জন্য কিছু পজিটিভ থিংস বই আনছে কিনা, এখন পজিটিভ থিংস কিভাবে মেজার করবেন, দিস আর দ্য সাবজেক্টস। ওকে, দিস আর কমনলি ইউজড। যে মার্কেট কোম্পানির যে একটা পজিটিভ সাইড দেখা হয় যে একটা অ্যাক্টিভিটির কারণে কোম্পানির ভ্যালু বাড়ছে নাকি বাড়ছে না, এই ভ্যালুর মেজারমেন্ট কোনগুলো? আইদার ইকোনমিক ভ্যালু অ্যাডেড অথবা মার্কেট ভ্যালু অ্যাডেড, এগুলো
ইউজ করা হয় অ্যাজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এখন আমরা কোথায় রেসিডুয়াল ইনকাম ইউজ করি? ফার্স্টলি যেটা আমরা মাত্র বললাম যে ইটস ইউজড ইন ফর হোয়াট? ভ্যালুয়েশন। সেকেন্ড হচ্ছে we use the residual income for goodwill impairment. This is a separate thing and we have a separate discussion on CFA editing. যে goodwill এর measurement কিভাবে করা হয়, সো ওখানে residual income ইউটিলাইজ করা হয়। Internal corporate performance, ওকে, ম্যানেজারিয়াল যে আমার কোম্পানি এক্সটার্নাল পারফরম্যান্স হচ্ছে রিটার্ন অন ইকুইটি, ওকে, বাট ইন্টারনাল পারফরম্যান্সের জন্য রেসিডুয়াল ইনকাম কি করা হয় অ্যাজ এ পারফরম্যান্স বেঞ্চমার্ক ইউজ করা হয়। দেন সাম কোম্পানিজ executives can directly convince the equity holders that we are successful in making up your minimum cost of equity, so you enhance our compensation. So there is a good justification যেহেতু আপনার মিনিমাম কস্ট অফ ইকুইটিটা বা কস্ট অফ ক্যাপিটাল আমি কি করতে পেরেছি, মেক আপ করতে পেরেছি। এটা একটা কনক্রিট একটা নাম্বার আমি দেখাতে পারছি যে রেসিডুয়াল ইনকাম ইজ পজিটিভ। হোয়াট ডাজ ইট মিন? কোম্পানি যে ক্যাপিটাল নিয়েছে টোটাল ইকুইটি হোল্ডার্স এবং ডেট হোল্ডার্স তাদের যে কস্ট সেটাকে কি করতে পেরেছে, মেক আপ করতে পেরেছে। কারা? এক্সিকিউটিভস, so that they can convince the shareholders to enhance their compensation. So these are some use of the residual income. এখন আমরা একটু theoretical discussion থেকে ইকুয়েশন আসি, তারপর আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। This is the kind of per share version of the residual income. আমরা তো টোটালি বেসিসে দেখেছি, রাইট? এখন আমরা যদি রেসিডুয়াল ইনকাম পার শেয়ার বেসিসে বলি অথবা টোটাল, আপনি চিন্তা করতে পারেন একই সাথে দুটো ফ্লিপ সাইড অফ ওয়ান পয়েন্ট, রাইট? In a particular point of time is equal to earnings. E is equal to আপনি earnings বা net profit মনে করতে পারেন অথবা আপনি EPS ও মনে করতে পারেন, যে কোনো একটা ভার্সন আপনি ফেস করবেন। বোঝা গেছে? পার শেয়ার হোক টোটাল হোক, আপনি ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন এর কিছু প্রবলেম দেখেছেন, পার শেয়ার আছে টোটালে আছে, বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইকুয়েশন দ্য থিংস আর সেম। এখানে মাইনাস করছি ইকুইটি চার্জ। আন্ডারস্ট্যান্ড দ্য থিওরি, then you can write your equation in your own language. বোঝা গেছে? If you forget the theory, you will forget this. Okay? আমরা এখানে কি বলেছিলাম? ইকুইটি চার্জ। ইকুইটি চার্জ আমরা কিভাবে ক্যালকুলেট করছিলাম? আমরা দুটো ভেরিয়েবল নিয়েছিলাম, ইকুইটির ভ্যালু, that is here, beginning value। এই বছরের ইকুইটি চার্জ ক্যালকুলেট করার জন্য এই বছরের যেটা বিগিনিং সেই বুক ভ্যালু অফ ইকুইটি নিচ্ছি, we are multiplying it by respective cost of equity। এটার সাথে আপনারা পরিচিত, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্স, এই টার্মটা দেখেছেন, রাইট? কস্ট অফ ইকুইটি, এটা মিন্স হোয়াট? কস্ট অফ ইকুইটি। আর আমরা একটু পরে দেখাবো রিটার্ন অন ইকুইটি বলতে আমরা ক্যাপিটাল আর ইউজ করব, আর স্মল আর যখন দেখবেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য কস্ট অফ ইকুইটি। এটা হয়তো আমরা কোশ্চেনে মেনশন করব না, বাট দিস আর some things। কেন আমরা এখানে p লিখছি না, কেন q লিখছি না, these are the some common things যেটা ফাইন্যান্স টেক্সট বুক ইউজ করে। ওকে, আচ্ছা, so that is what it has been explained here. Okay, এখন আমরা ছোট একটা ইলাস্ট্রেশন দেখব যে আমরা টাইম টু টাইম ট্র্যাক রাখতে পারছি কিনা। সে আমি যখন ইয়ার 2 এর রেসিডুয়াল ইনকাম ক্যালকুলেট করব, কোত্থেকে আমি বুক ভ্যালু অফ ইকুইটি নেব, এটা ট্র্যাক রাখতে পারি কিনা একটু দেখি। You see that our তিনটা টাইম ফ্রেম আছে, this is the today, next year, 2 years from, or 2 years from today. So our earnings are given, dividends are given, okay? Book value given as of this date, required equity return 10%. Required equity return what? 10%. Answer. এখন বলেন book value of equity, আপনারা হয়তো এই রিলেশনটা বুঝেন। If I mean this by shareholders equity SE1, SE0 plus earnings minus dividend, that take us to where? Ending equity value। ঠিক আছে, এটার সাথে পরিচিত তো?
এটা তো জানি। আচ্ছা, এটা আমার কেন কাজে লাগবে? এটা আমার কাজে লাগবে সে আমি শুরু করলাম এসসি 0 দিয়ে বা বুক ভ্যালু 0 দিয়ে, এটাকে আমি এইভাবে বলতে পারি বুক ভ্যালু 0 দিয়ে। এটা থেকে আমি পেয়ে গেলাম কি বুক ভ্যালু 1। এই ইকুয়েশন আমাকে মেইনটেইন করলে আমি কি পেয়ে যাব? বুক ভ্যালু 2 3 এভাবে পেয়ে যাব। কেন আমার বুক ভ্যালু লাগবে? কি ক্যালকুলেট করতে লাগবে? ইকুইটি চার্ট ক্যালকুলেট করতে আমার বুক ভ্যালুটা লাগবে। আচ্ছা, তাহলে আমার এখানে একটা ক্যালকুলেশন আছে, সেটা আমরা কন্টিনিউ করি। 20 প্লাস 2.5 মাইনাস 1 কত হয়? 22.5 21.5 রাইট। 21.5 24.5 মাইনাস 23.5 23.4। এই রিলেশনটাকে বলা হয় ক্লিন সারপ্লাস অ্যাকাউন্টিং। এটার আলোচনা একটু পরে আছে, যেটা আমরা খুব ডিটেইল ওখানে যাব না, বাট এখন একটু বলে রাখছি, ইউ হ্যাভ টু সি দ্য ডিটেইলস। এই রিলেশন যেটা আমরা মাত্র লিখলাম বা যেটা মাত্র পড়লাম, এই রিলেশনকে বলা হয় ক্লিন সারপ্লাস অ্যাকাউন্টিং। হোয়াট ডাজ ইট মিন? Ending shareholders equity is equal to beginning shareholders equity plus earnings minus dividend. Okay, this equation, this relation is known as what? Clean surplus accounting. We have learned that there are some items which bypass the income statement but are responsible for making changes in the shareholders equity, which are included in other comprehensive income. One example we learned in the very first class, realized gain from available for sale securities. Unrealized gain, can you recall? Unrealized gain from available for sale securities. Currency valuation থেকে gain আসলে এই জিনিসগুলো খেলা আছে। ওটা দেখেছিলাম other comprehensive income এর items। ওকে, সেটাও কি করতে পারে? এগুলিকে চেঞ্জ করতে পারে। এই আইটেমস গুলো যত বেশি থাকবে সেটা ইকুইটিকে প্লাসও করতে পারে মাইনাসও করতে পারে, বাট ওই আইটেমস গুলো যখন আমি অ্যাড করব কনসিডার করব তখন এটাকে বলা হয় ডার্টি সারপ্লাস অ্যাকাউন্টিং। এটাকে কি বলা হয়? ডার্টি সারপ্লাস অ্যাকাউন্টিং। তাহলে ক্লিনে কি থাকবে না? আর্নিংস আর ডিভিডেন্ড ছাড়া অন্য কোনো আইটেম থাকবে না। বাট আমরা যখন ডার্টি সারপ্লাস অ্যাকাউন্টিং হুইচ ইজ মোর রিয়েলিস্টিক, ওখানে কোনগুলো থাকবে? মাস্টার যেটা বললাম আদার কম্প্রিহেনসিভ ইনকামের আইটেমস গুলো থাকবে যেটা ইনকাম স্টেটমেন্টকে বাইপাস করে কোথায় চলে গেছে? ইকুইটিকে চেঞ্জ করছে। এটা আমরা ওই আইটেমস গুলো কোথায় থাকে? আদার কম্প্রিহেনসিভ ইনকাম। খেয়াল আছে তো? আচ্ছা, you learn it later. Residual income valuation is more appropriate for those firms which are more close to clean surplus accounting. যেসব কোম্পানির আদার কম্প্রিহেনসিভ ইনকামের আইটেমস গুলো অনেক কম, ইগনোরেবল, ভেরি মিনিমাম, তাদের জন্য রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। বুঝা গেছে? বাট ইফ ইট ইজ দ্য কোম্পানি যার আদার কম্প্রিহেনসিভ ইনকাম constitute a very significant portion which causes the changes in the shareholders equity significantly, you have to be cautious when you apply the residual income valuation. যেটা বললাম residual income valuation is more appropriate for which case? Clean surplus account. এটার আলোচনা residual income valuation শেষের দিকে আছে, and you have to look it. This is the summary of the entire discussion. বুঝা গেছে? কারণ হচ্ছে রেসিডুয়াল ইনকামে যখন ক্লিন সারপ্লাস অ্যাকাউন্টিং আসে তার মানে রেসিডুয়াল ইনকাম ইজ রিফ্লেক্টিং আ গুড থিং, বাট যখন আদার কম্প্রিহেনসিভ ইনকামের আইটেম বা ডার্টি সারপ্লাস আইটেমস আছে তখন কিন্তু রেসিডুয়াল ইনকাম আমরা ক্লিয়ারলি কি রিফ্লেক্ট করছে না, পারফরম্যান্সটা রিফ্লেক্ট করছে না। আচ্ছা, এখন রিমেম্বার এখানে অনেকগুলো টার্মস আপনাকে দেওয়া থাকবে, সো if you can't recall যে আমি থিওরিতে কি পড়েছি, you might do mistake. Okay,
এখন আমরা যেটা ক্যালকুলেট করছি বা যেটা ক্যালকুলেট করতে বলবো দ্যাট ইজ দ্য ইকুইটি চার্জ। ইকুইটি চার্জ ওকে। এখন জিরো তো চার্জ ক্যালকুলেট করার দরকার নাই, জিরো তো আমার ভ্যালুয়েশন আসবে না, রাইট? Cost of required equity return, that is the reflection of what? RE বা cost of equity. So আপনাকে return on equity একই সাথে যদি দেওয়া থাকে, return on equity সে 5% বলা থাকলো আর required equity return বলা থাকলো 10%. So দুটো কিন্তু সেপারেট। So you have to be very careful যে আমি কোনটা নিব কোনটা নিব না, ওকে? এখন ইকুইটি চার্জের জন্য আমি কোনটা নিব? Required rate of return on equity. So 10% এটা কিসের উপর মাল্টিপ্লাই করব? এটা কিসের উপর মাল্টিপ্লাই করব? বুক ভ্যালু। হ্যাঁ, বিগিনিং বুক ভ্যালু, রাইট? তাহলে এই পিরিয়ডের জন্য বিগিনিং কোনটা? আগেরটা। তাহলে 20 10% কত? 2, রাইট? আর ইয়ার 2 তে আসলাম। ইয়ার 2 তে আমি যখন ইকুইটি চার্জ ক্যালকুলেট করব কিসের উপর ক্যালকুলেট করব? 21.5 এর উপর কত পার্সেন্ট? 10%, রাইট? তাহলে 2.15। এখন আমাকে বলেন রেসিডুয়াল ইনকাম আমি কিভাবে ক্যালকুলেট করব? আমরা মাত্র যা করলাম দ্যাট ইজ which portion? This one, right? এখন এটা কোন থেকে মাইনাস করতে হবে? হ্যাঁ, আর্নিংস থেকে বুক ভ্যালুটা মাইনাস আর্নিংস থেকে। আপনার কাছে যদি মনে হয় যে এখান থেকে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে, যেটা সব একসাথে থাকবে, ওকে? সো কমনলি এই প্রবলেমটা হয়। সো 2.5 থেকে 2 মাইনাস করলে 0.5 আর 3 থেকে 2.15 মাইনাস করলে 0.75। These are what? These are the আমি কি ক্যালকুলেট করছি 2.5 থেকে 2 মাইনাস করলে 0.5 হচ্ছে ইয়ার 1 এর রেসিডুয়াল ইনকাম, আর 3 থেকে 2.15 ইয়ার 2 এর মাইনাস করলে কি হবে? 0.85। ইয়ার 2 এর রেসিডুয়াল ইনকাম হাউ মাচ? 0.85। 0.75, 0.85। তাহলে মোটামুটি বুঝতে পেরেছি রেসিডুয়াল ইনকাম কিভাবে ক্যালকুলেট করব। সো রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশনের দিস ইজ দ্য প্রাইমারি ইনগ্রেডিয়েন্ট। সো এখানে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু পুরোটা কি হয়ে যাবে? গার্বেজ ইন গার্বেজ আউট হয়ে যাবে, ঠিক আছে? দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, লেটস স্টার্ট উইথ দ্য ভ্যালুয়েশন মডেল, হাউ ইট উইল লুক লাইক। ভেরি ফ্যামিলিয়ার, ঠিক আছে? দ্য স্ট্রিং অফ দ্য প্রেজেন্ট ভ্যালু, রাইট? স্ট্রিং অফ দ্য প্রেজেন্ট ভ্যালু। সো এই ইকুয়েশন যদি না থাকতো, এই সামেশন যদি না থাকতো, এই এরকম ভাবে যে একটা স্ট্রিংকে লেখা যায় এটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের বোর্ড পুরোটা শেষ হতো না লিখে, রাইট? ওকে, এটা থাকার কারণে আমরা কি করতে পারি? 100 ইয়ার্স কে সামারাইজ করে একটা টার্মে নিয়ে আসতে পারি, রাইট? আচ্ছা, এখন নিউমারেটর ইজ ভেরি ক্লিয়ার। It should be something which is residual income, যেটা residual income valuation, এটা কোনো কনফিউশন নাই। কথা হচ্ছে what is the appropriate cost to discount? Residual income কার জন্য? Cost of equity holders এর জন্য। So appropriately it should be discounted by what? Cost of equity. Now it starts from year 1, period 1 continues to infinite period if the company is going concern. If the company closes within 3 years, it should finish by year 3, right? Another fact সেটা হচ্ছে the value of equity, আমরা এখানে কি ক্যালকুলেট করছি? স্টক ভ্যালু ক্যালকুলেট করছি, ভ্যালু অফ ইকুইটি ক্যালকুলেট করছি। So company shareholders does not get only the residual income from the company, কারণ আপনি তো খেয়াল আছে যে কোম্পানির একটা প্রফিট কোথায় অ্যাড হচ্ছে? আপনার বুক ভ্যালুতে অ্যাড হচ্ছে, তার একটা কি আছে? ইনভেস্টমেন্ট আছে। ইনভেস্টমেন্ট কোথায় রিফ্লেক্ট হচ্ছে? book value of equity. So ultimately the stock price should be what?
the book value of equity plus present value of residual income. So ideally এটা হবে কি যে stock value is equal to what? Book value. This is something different in the residual income valuation from other valuation models. Which one? Which part? A book value নেওয়াটা। আমরা অনেক সময় ভুলে যাব। ঠিক আছে? আপনি residual income valuation শুরু করতে হলে শুরুতে প্রথমে কি লিখে ফেলতে হবে? Book value লিখে ফেলতে হবে। আচ্ছা, আর এখানে কি? Present value of RI। ঠিক আছে? আচ্ছা। আর এখানে যে কাজটা আমরা করেছি, this is not something new by this time. This is something we use for what? Calculating the residual income. So let's continue. যে এটা কিভাবে রিপ্লেস করব, তারপর আমরা একটু অ্যাডভান্স ভার্সনে যাব, which is more representative of exam portion. ঠিক আছে? But we are now trying to familiarize ourselves with the residual income valuation model. Okay. Beginning book value of the equity is $20. Year 1 after residual income আমরা কত পেয়েছিলাম? 0.5. Year 2 তে কত পেয়েছিলাম? 0.85. Required return on equity what? 10%. আর residual income in year 3 বলা হচ্ছে 1 year. এখানে একটা কথা বলা হচ্ছে the firm will not continue. The firm will cease its operations in 3 years. So very straightforward. We will start with what? 20. আমি আর এখন ইকুয়েশন লিখছি না because we have understood the equation very clearly. আর এখানে হবে কি present value of residual income for how many years? 3 years. প্রথমের জন্য কত? 0.5. তারপর সেকেন্ডের জন্য কত? 0.85. থার্ডের জন্য কত? 1. All will be discounted by what? Cost of how much you should pay? There is something. Okay. Listen. What is that? To make the future estimate of residual income as a present value term, right? We should discount the values by what? Cost of equity 10%. কত পেলাম? 21.9. Now stare to this number and recognize which constitute the dominant portion in the stock value. Out of this 21.91, which constitutes the dominant percentage? The book value or the present value of residual income? Book value, right? And this is something why discounted dividend valuation or other valuation techniques are fundamentally different from residual income valuation. Try to think of, আমরা আগের ক্লাসে বলেছিলাম free cash flow valuation বা discounted dividend valuation. এখানে আপনি যে টার্মিনাল ভ্যালুটা ক্যালকুলেট করেন, টার্মিনাল ভ্যালু discounted dividend valuation আছে, কোথাও আছে free cash flow valuation আছে, দুটোতে এই পোরশনটা ডমিনেন্ট থাকে। কোনটা? সেকেন্ড পার্টটা। আর এখানে কোন পার্টটা ডমিনেন্ট? ফার্স্ট পার্ট বা বুক ভ্যালুটা ডমিনেন্ট। দিস ইজ ফান্ডামেন্টাল ডিফারেন্স। সো একটা কোশ্চেন আছে যে হাউ রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন ইজ ডিফারেন্ট ফ্রম discounted dividend valuation. But ideally, if the components are same, residual income valuation and discounted dividend valuation will give you the same number. Residual income valuation use current, but discounted dividend valuation use current, both will give you the one, the same number, same valuation, same value. What I can say? Okay, but the way how they come to the same value, the root is different. What I can say? Okay. Different route, same destination. একটু আগে আমরা ক্যাপিটাল আর এর কথা বলছিলাম, এখন আমরা বলছি রিটার্ন অন ইকুইটি। Now, if the company earns a return on equity which is greater than the cost of equity,
if a company earns a return on equity, what is the return on equity? It is the actual performance, right? And this is the required performance. Okay, so if the company performs over what? Minimum performance is what? Cost of equity or required return on equity. What is likely to happen? যেটা আমরা মাত্র দেখলাম, একদম প্রথম দিকে ইলাস্ট্রেশন দেখলাম কি সে কি করতে না পারার কারণে রেসিডুয়াল ইনকাম নেগেটিভ আসছিল। সে ইকুইটি হোল্ডারদের যে মিনিমাম এক্সপেকটেশন সেটা কি করতে পারছিল না, মেক আপ করতে পারছিল না। সে যে রিটার্ন অন ইকুইটি অ্যাচিভ করছে দ্যাট ইজ লোয়ার দ্যান হোয়াট? রিটার্ন কস্ট অফ ইকুইটি। ওই ক্ষেত্রে রেসিডুয়াল ইনকাম কি হবে? নেগেটিভ হবে। আদারওয়াইজ কি হবে? পজিটিভ। What do you expect? If the company earns positive residual income, what do you expect? The valuation of the company must be greater than what? Must be greater than the book value, right? So that will actually affect here. Okay, সে যদি ওই কাজটা করতে না পারতো, যেটা বলছিলাম যে কস্ট অফ ইকুইটি সে অ্যাচিভ করতে না পারতো, তাহলে এখানে একটা ভ্যালু আসতো, এই প্রেজেন্ট ভ্যালু অফ রেসিডুয়াল ইনকাম এমন একটা ভ্যালু আসতো that will actually cut this book value of equity. এটাকে কি করে ফেলতো? কমিয়ে দিত। যদি কমিয়ে দেয় তাহলে এখানে যে ফাইনাল ভ্যালুটা আসতো that will be lower than what? book value. Okay, so these are the fundamental things. এটা খেয়াল রাখতে হবে যে কেন পজিটিভ আসছে, কেন নেগেটিভ আসছে, এটার মিনিং কি। আচ্ছা, এখন আমরা একটু প্রাইস টু বুক ভ্যালু, খেয়াল আছে যে আমরা প্রাইস টু বুক ভ্যালুতে মার্কেট বেসড ভ্যালুয়েশনে দেখেছিলাম। মার্কেট বেসড ভ্যালুয়েশনে আমরা প্রাইস টু বুক ভ্যালু দেখেছিলাম। সো এখান থেকে আমরা সেই কাজটা একটু দেখাবো। ওখানে আমরা একটু রিজিউম করেছিলাম যে আমরা বলেছিলাম যে রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশনে সেটা দেখাবো। So this is not something new, এই পোরশনটা। Okay, this portion is ideally the residual income, যেটার সাথে আমরা অলরেডি পরিচিত। Look at this, এটার সাথে আমরা পরিচিত। So এখানে আমরা যেটা বলার চেষ্টা করছি, if the company has a residual income and it is constant forever, the growth of this residual income is constant forever, তখন আমাদের ভ্যালুয়েশনটা কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? constant growth model, ordered growth model, এরকম হয়ে যাবে না? ওকে, সো দ্যাট ইজ ক্লিয়ার। ঠিক আছে, এখন এখান থেকে আমরা প্রাইস টু বুক ভ্যালু এটা কিভাবে এস্টিমেট করতে পারি? প্রথমে বুঝলেন যে এটা কনস্ট্যান্ট গ্রোথে রেসিডুয়াল ইনকাম হলে সেটার ভ্যালুয়েশন কেমন হবে, সেটা স্ট্রাকচারটা হচ্ছে এটা। এখন এটা থেকে আমরা প্রাইস টু বুক ভ্যালুতে কিভাবে যেতে পারি বা প্রাইস টু বুক ভ্যালু কিভাবে এস্টিমেট করতে পারি? হোয়াট শুড বি দ্য প্রাইস টু বুক ভ্যালু? ওকে, স্যার এটা তো স্যার আমাদের মার্কেট প্রাইস না, আমাদের ইন্ট্রিনসিক প্রাইস। এটা দেখতে তাহলে এটা তো প্রাইস টু বুক ভ্যালু হবে না। কোনটা? মানে প্রাইস টু বুক ভ্যালু তো আমাদের মার্কেট প্রাইস না। আমরা বলছি যে জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু, হাউ মাচ, হোয়াট শুড বি। ওকে, কেন সেটা জাস্টিফাইড কথা বলেছিলাম। So what should be the price to book value? So this is simple arithmetic expression. এখান থেকে আমরা price to book value তে আসবো। So what we are actually doing, we are dividing both sides by book value. So both sides কে যদি আমরা book value তে ডিভাইড করি, এই পাশে এটাতে book value থাকছে না, সো এটা হয়ে যাবে কি 1, এটা কি হয়ে গেল 1 হয়ে গেল। এখান থেকে যদি ডিভাইড করি এই পোরশনটা থাকলো না, বুঝা গেছে? আচ্ছা, এখানে কি হয়ে গেল প্রাইস টু বুক ভ্যালু। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে যে
in this way we can come up যে আপনার what should be the justified price to book value আমরা justified রেশিও বলেছিলাম না প্রাইস টু মার্কেট বেসড ভ্যালুয়েশনে ওখানে আমরা প্রশ্নটা কি দেখেছিলাম প্রাইস টু আর্নিংস what should be the justified এইভাবে আমরা বলেছিলাম কি একটা জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু এটা আপনি কিভাবে এস্টিমেট করতে পারেন ঠিক আছে সো দিস ইজ সামথিং এখানে আমরা এটা থেকে কিভাবে জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু ক্যালকুলেট করতে পারি বাট এখান থেকে আমরা আরেকটা এটাকে আরেকটা শর্ট করা যায় যেটা আপনি মার্কেট বেসড ভ্যালুয়েশনে টপিকে প্রাইস টু বুক ভ্যালুতে পাবেন এক্স্যাক্টলি এটা লেখা হয় না মনে করতে পারছেন না এক্সামে ছিল এক্সামে থাকলে মনে করতে পারার কথা এখানে আমরা বলেছিলাম কি এখানে আমরা বলেছিলাম যে এটার ডেরিভেশন কিভাবে হচ্ছে এটা আমরা রেসিডুয়াল ইনকাম ক্লাসে দেখাবো এখানে আমরা কস্ট দিয়েছিলাম রাইট এটা মাত্র আপনারা দেখেছেন আচ্ছা আমরা ওখানে যাই তারপর বুঝতে পারবেন But we understand যে এখান থেকে আমরা এখানে কিভাবে আসছি ঠিক আছে এটাকে আমরা লিখতে পারি r minus g এটা কিসের রিপ্লেসমেন্ট 1 এর রিপ্লেসমেন্ট কেন রিপ্লেস করছি ইউ ওয়ান্ট টু সিম্পলিফাই দ্য টার্ম পারপাস বুঝতে হবে ওকে এমনি করছি না আচ্ছা এটা যদি করতে পারি এখানে আমরা নিলাম r - g আর এখানে যদি r - g হয় আর এখানে কি হবে rv - r ক্লিয়ার ফাইনাল চার্জ ফেভারিট থিং কাটাকাটি আচ্ছা এখন কি থাকে rv - g r minus g. This is what justified price to book value. এটা মনে রাখাটা ইজি নিউমারেটর ডিনোমিনেটর দুটো থেকে জি বাদ যাবে উপরে হবে রিটার্ন ইকুইটি নিচে হবে কি রিকোয়ার্ড রিটার্ন ইকুইটি বোঝা গেছে সো এটাতে আমরা পজ দেখেছিলাম আমরা বলেছিলাম যে রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন এটা দেখাবো সো আপনাকে যখন প্রাইস টু বুক ভ্যালুর কিছু নাম্বারস দিয়ে দেওয়া হলো একই সাথে এরকম কিছু এইগুলোর কম্পোনেন্টস গুলো দিয়ে দেওয়া হলো if you can estimate the justified price to book value in this way you can conclude যে stock is relatively overvalued or relatively undervalued ঠিক আছে so justified ratios গুলো কিন্তু benchmark okay these are the some benchmark based on which you compare the intrinsic value কিন্তু দীর্ঘশ্বাস কিন্তু মেইন আলোচনা এখনো যায় নাই আমরা রিহার্সাল করছি আচ্ছা একটু আগে যেটা দেখালাম না যে কনস্ট্যান্ট গ্রোথ সো একটু একটা ইলাস্ট্রেশন দেখি তারপর আমরা ফাইনাল কাজে যাচ্ছি আচ্ছা বুক ভ্যালু অফ ইকুইটি পার শেয়ার 30 return equity 18%, required return equity 12%. So these are something যেখানে কনফিউজড হয়ে যাবেন রাইট সো এখানে কোনটা নিব না রেসিডুয়াল ইনকাম গ্রোথ রেট 8%. সো এখানে আমরা বলছি কি কনস্ট্যান্ট গ্রোথ মডেল সো কনস্ট্যান্ট গ্রোথ মডেল আমরা কোনটা ইউজ করব এই ভার্সনটা ইউজ করব রাইট আদারওয়াইজ আমাদের কি করতে হতো তিনটা বছরের হলে 1 2 3 আমরা কন্টিনিউ করতাম যেটা আগে বললাম না আমরা এখানে 1 2 3 করে কন্টিনিউ করলাম কারণ ঠিক করে আমরা গেলাম না কেন বিকজ দ্য কোম্পানি সিজেস টু অপারেশনস রাইট
তাহলে আমার কি book value starts with what? 30 starts. আমার রিটার্ন ইকুইটি আমরা দেখেছিলাম কি আলটিমেটলি এতগুলো ইকুয়েশন আপনার মনে রাখার দরকার নেই। আপনাকে মনে রাখতে হবে রেসিডুয়াল ইনকাম আমি কিভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, আপনি যদি ইকুয়েশন মনে রাখতে চান there is no ending, ঠিক আছে, but if you understand যে আমাকে রেসিডুয়াল ইনকাম ক্যালকুলেট করতে হবে, the way how you come up with the calculation that is up to you. I need the residual income only. বোঝা গেছে? আপনি কি নেট ইনকাম থেকে ইকুইটি চার্জ বাদ দিয়ে রেসিডুয়াল ইনকাম ক্যালকুলেট করেছেন, নাকি আপনি আরওই থেকে এখানে একটা পার্সেন্টেজ, রাইট? which percentage? 18%, আর এটা কোন পার্সেন্টেজ? 12%, 6% multiplied by what? 30, তার মানে 3 6 18, 1.8, রাইট? এখানে কত? আচ্ছা এখানে হচ্ছে 6%, 3 6, আচ্ছা 18% হচ্ছে কত? এখানে 0.18, এখানে কত? 0.1, আলটিমেটলি এখানে কত? 0.06. So 0.06 কে যখন আপনি 30 দিয়ে মাল্টিপ্লাই করবেন you will get what? 1.8. এখন আপনি চাইলে এখান থেকে তো এটাও ক্যালকুলেট করতে পারতেন যে 30 মাল্টিপ্লাইড বাই যদি 18% করি তাহলে 1.8 কত? সরি 3 8 24, 2.4 হচ্ছে নেট ইনকাম বা ইপিএস। ইপিএস কত? 30 মাল্টিপ্লাইড বাই 18% কত? 3 18 5.4। সি 5.4 কি ইপিএস না? বোঝা যাচ্ছে তো? আচ্ছা ইকুইটি চার্জ কত? 3 12 36, 3.6 মাইনাস করলাম। should we get the same thing? 14 থেকে 6 গেলে 8, 4, 5 থেকে 4 গেলে 1। এখন আপনি পার্সেন্টেজ দিয়ে এই জায়গায় আসছেন নাকি এই ওয়েতে ক্যালকুলেট করে এখানে আসছেন? it does not matter, ঠিক আছে? আমি ইকুয়েশন স্পিডে একটু মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে? ম্যাটার হচ্ছে আলটিমেটলি আমার কি লাগবে? রেসিডুয়াল ইনকাম লাগবে। ওকে, এখন বলছিলাম যে এটা কি সিঙ্গেল স্টেজ। হোয়াট ইজ দ্যাট? সিঙ্গেল স্টেজ। কি রেকর্ড করছেন? এটা তো পারমিটেড না। সরি আপনি রেকর্ড করতে পারেন বাট ইউ হ্যাভ টু টেক দ্য প্রায়র পারমিশন, ঠিক আছে? ছবি তোলা, রেকর্ড করা এগুলো কিন্তু কি নিতে হয়? পারমিশন নিতে হয়। সো যেহেতু সিঙ্গেল স্টেজ এই পার্সেন্টেজে গ্রো করবে 8%, সিঙ্গেল গ্রোথ, it reduces to constant growth বা order growth ওই ফরম্যাটে কি হয়ে যায়? সিম্পলিফাই হয়ে যায়। কিসের কারণে? একটা গ্রোথ রেট থাকার কারণে। তাহলে আমরা কি করতে পারি? এই 1.8 ডিভাইডেড বাই 0.18 minus 0.08 equals to what? Present value of residual income, which is most likely to happen. We'll forget this part. তাহলে 30 এর সাথে আমার কি প্লাস করতে হবে? প্রেজেন্ট ভ্যালু অফ রেসিডুয়াল ইনকাম। এটা প্লাস যখন আমি করব কি পেয়ে যাব? 75। দিস ইজ দ্য সিম্পল থিং। যদি সিঙ্গেল রেটে কি গ্রো করে? রেসিডুয়াল ইনকাম গ্রো করে টু ইনফিনিটি। This is some question যে আমাকে যদি গ্রোথ রেট ছাড়া অন্য কম্পোনেন্টস গুলো দেওয়া থাকতো আমি কি একটা ইমপ্লিসিট গ্রোথ রেট ক্যালকুলেট করতে পারতাম কিনা? আনসার ইজ ইয়েস। আমরা কিন্তু একই কাজ দেখিয়েছিলাম ডিভিডেন্ড গ্রোথ ডিসকাউন্ট মডেলে, যে আমাকে মার্কেট ভ্যালু দেওয়া আছে, ডিভিডেন্ড গ্রোথ রেট ছাড়া বাকি সবকিছু দেওয়া আছে। সো ইজ ইট পসিবল টু এস্টিমেট দ্য ইন্ট্রিনসিক গ্রোথ রেট অথবা দ্য গ্রোথ রেট মার্কেট ইজ স্পেকুলেটিং ফ্রম দ্য প্রাইস? ওকে, এখানে আমরা যাচ্ছি না। এখানে আসলে আমাদের মেইন কমপ্লিকেশন, দ্যাট ইজ লং টার্মে কি হবে? আচ্ছা 2 বছর পর্যন্ত আমি রেসিডুয়াল ইনকাম পেলাম। প্রথম যে সিনারিওটা ছিল সেখানে বলা ছিল যে 3 বছর পর কোম্পানি কি হয়ে যাবে? সিজ টু অপারেশনস। বাট ইফ দ্য কোম্পানি কন্টিনিউস, what will happen to the residual income? Residual income বাড়তেও পারে, কমতেও পারে, সেম থেকে যেতে পারে। Many things can happen. So এই জায়গায় আপনার স্পেকুলেশনের প্রয়োজন আছে। আপনার কোম্পানির ফিউচার হাউ ইট উইল লুক লাইক, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের যদি এইচ মডেল খেয়াল আছে যেটা নিয়ে প্রবলেম হয়েছে, রাইট? কারণ একটু প্রবলেম হয়ে গেছে, হয় নাই?
কার কার হয়েছে আমি জেনেছি। আচ্ছা, ম্যাটার হচ্ছে ফার্স্ট স্টেজ ইজ সিম্পল, যে কি হচ্ছে শর্ট টার্ম পিরিয়ডে সেটা আমি বুঝতে পারছি, বাট সেকেন্ড স্টেজে কি অ্যাব্রাপ্টলি ফল করেছে নাকি লিনিয়ারলি ফল করছে, ফল করতে কত সময় নিচ্ছে এটা আমি বুঝতে পারছি না। ওকে, সো এখন ম্যাটার হচ্ছে দিস ডিপেন্ডস অন যে লং টার্মে কি হচ্ছে এটা বোঝা। দ্য আইডিয়া এখানে আমরা রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশনে যেটা ইউজ করি সেটা হচ্ছে পারসিস্টেন্সি। একটা টার্ম আছে পারসিস্টেন্সি। The idea is that how quickly the residual income in future will be fade out. Fade out মানে zero হয়ে যাবে। How quickly? এটা যদি faster হয়, very faster, the residual income will fade out to be zero. In that case, the persistence is low. You understand the meaning of the persistence, right? The persistence will be lower. If it takes time, residual income will slow, but it take time. We get the persistence factor ki hobe higher hobe. বোঝা যাচ্ছে তো persistence factor কি হবে? higher হবে। This is comparable to something আমরা H মডেলে দেখেছিলাম, একটা H আমরা একটা সময় নিচ্ছিলাম how long it will take to come from a larger growth rate of dividend to a smaller growth rate of dividend. The longer growth rate for long term is smaller. Growth rate for shorter term is higher, right? So এই যে higher থেকে lower এ যে fall করছে, নেমে আসছে যে স্ট্রিমটা বা যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা যত বড় হবে, H-টা যত বড় হবে, অটোমেটিক্যালি ভ্যালুয়েশন তত বেশি হবে। একই সাথে একইভাবে কম্পারেবল ডিসকাশন হচ্ছে পারসিস্টেন্স ফ্যাক্টর যত বেশি হবে, দ্যাট মিন্স হাউ লং ইট উইল টেক টাইম, যত বেশি সময় লাগবে রেসিডুয়াল ইনকাম কমে যেতে, জিরোর দিকে যেতে যত বেশি সময় লাগবে, পারসিস্টেন্স যত হায়ার হবে, রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন থেকে ভ্যালু তত বেশি হবে। Am I clear? বোঝা যাচ্ছে? পারসিস্টেন্স ম্যাটারটা বুঝতে পেরেছেন তো? এখন এই পারসিস্টেন্সির জন্য একটা ফ্যাক্টর আমাদেরকে ভ্যালুয়েশন অ্যাড করতে হবে। দিস ইজ সামথিং নিউ, যেটা আপনার অন্যান্য ভ্যালুয়েশনে পান নাই। কাইন্ড অফ H মডেলে যেভাবে আমাকে H অ্যাড করতে হয়েছে, ইকুয়েশন আমাকে একটু মডিফাই করতে হয়েছে, একইভাবে আমাকে পারসিস্টেন্স ফ্যাক্টর যখন আসবে তখন আমাকে রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন যেটা মাত্র দেখেছি ওই স্ট্রাকচার আর্কিটেকচার আমাকে একটু কাস্টমাইজ করতে হবে। If you understand, that will be very straightforward. If we don't understand, we might need to memorize it, we might need to copy it on our hand. একটু আগে পেয়েছি, পুরো হাত লিখে নিয়ে আসছি। So এই কাজ করতে যাবেন না। Try to understand the concepts, আমরা যেটা বলার চেষ্টা করছি। So we don't want to encourage you to memorize what you don't understand. Okay? আচ্ছা দেখি। Here are some potential scenarios. Residual income might constant forever. যেটা মাত্র দেখলাম। একটু আগে দেখলাম না সিঙ্গেল স্টেজ কনস্ট্যান্ট ফরএভার, কোথায় কোনটাতে কনস্ট্যান্ট, এটাতে কনস্ট্যান্ট 1.8 এ কনস্ট্যান্ট। ওকে, রেসিডুয়াল ইনকাম ইজ 0 এট দ্য টার্মিনাল পিরিয়ড। ওকে, আমার যদি 3 বছরের হয় 3 বছরে আমার কি হয়ে গেল? 0 হয়ে গেল। Residual income gradually declines to 0 where ROE becomes equal to R. এটা শুধু আমরা পরিচিত। Last one হচ্ছে gradually declines to a constant level যখন আমার ROE is still greater than what? R. But slow হচ্ছে, gradually decline হচ্ছে, but still the amount of return on equity the company is earning exceeds what? The cost of equity. So these are some potential scenarios. এখন আমরা যে মাত্র পারসিস্টেন্সের কথা বললাম, এটা আপনি রিয়েলিস্টিক্যালি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনাকে বিজনেস বুঝতে হবে। ওকে, সো লেটস ডিসকাস হাই পারসিস্টেন্স। আচ্ছা, হাই পারসিস্টেন্স, লো পারসিস্টেন্স, এটা কি বুঝতে পারছি? এটা তো আমরা মাত্র বললাম। These are some reasons যেটার কারণে হাই পারসিস্টেন্স ইজ ভেরি লাইকলি। একটা হচ্ছে লো ডিভিডেন্ড পেআউট। ইউ নো, if the company does not pay dividend, what company does? Reinvest. Company reinvest the earnings. Very straightforward answer, right?
Apple before 2011 has not paid any dividend to its shareholders. Every large company nowadays, if you look at the history, you will see that they didn't pay the dividends to their shareholders for many years from their inception. That happens in Alphabet, that happens in Facebook also. Okay? But now you understand what they did without paying dividend to their equity holders. They invested what? They invested the earnings without paying the dividend, right? So what do you expect? Should the company reinvest for earnings? What is likely to happen in the future? Future is very rosy. Okay, the company's residual income is likely to be a very happy amount. Right? The company, dividend payout যদি লো হয় আমরা ধরে নিচ্ছি এটা একটা ভালো কারণে লো। ওকে? নেক্সট হচ্ছে historically high industry ROE. Historically high industry ROE. What does it mean? When a company ROE is very exceptionally high. Okay? Kind of some companies, some tech companies, some telecommunication service providing companies, for long years they enjoyed a very high ROE. Okay, abnormally high. So ওখান থেকে তাদের যে residual income is likely to be higher, কিন্তু তার ROE টা অনেক high. Okay, and some opposite things যেটার কারণে ROE আপনার persistence is likely to be lower. একটা কোম্পানি আমরা পড়েছিলাম that is kind of regression to the mean, আমরা একটা আলোচনা বলেছিলাম খেয়াল আছে? Regression to the mean, you have to face the average sooner or later, right? Answer. After company extreme ROE, okay, very likely you will not be able to survive. Not you, ROE. This high ROE will not be able to survive. What is the reason? If it is so high, you are inviting the competitions. If it is so high, you are inviting what? More competitors in the industry, because it seems more lucrative to them, right? And the opposite one, if you have a very low ROE, you have to exit. So ultimately, if you are in a low ROE, you have to push yourself hard to become the average ROE earner. And if you are very high ROE earner, very likely that competitors will attack you, that will normalize your ROE. Matter হচ্ছে কোম্পানি যখন এক্সট্রিম ROE থাকে, extremely high, very likely that it will be slow down. So slow down হলে persistence extremely high, যার extremely high তার ফল করতে কিন্তু সময় বেশি নাও লাগতে পারে, right? In that case the persistence যে আমার residual income যে কমে আসবে, that might take shorter time. Okay? Extreme levels of special items, extreme accounting actuals, the kind of এটার আলোচনা হচ্ছে এমন, আপনি যে রেসিডুয়াল ইনকাম ক্যালকুলেট করেছেন, নেট ইনকাম কেন বেশি আসছে, এমন একটা কাজ করতেন, ফার্নিচার বিক্রি করে দিয়েছেন আপনার কোম্পানির সঙ্গে। ফার্নিচার বিক্রি করে আপনার কোম্পানির কাজ না, ফার্নিচার আপনার অ্যাসেট। সো এটা কারণে হঠাৎ করে নেট প্রফিট বেড়ে গেল, তার সাম স্পেশাল ইভেন্টস হঠাৎ করে দেখবেন যে রেসিডুয়াল ইনকাম অনেক বেশি, রাইট? বাট দ্যাট ইজ নট সামথিং হুইচ ইজ রিকারিং, because this is not your operating activity. So residual income is likely to be lower in coming days, right? Initial amount is very high. Extreme accounting accruals. ঠিক আছে, আপনি খুব তার মতো যার তার কাছে পণ্য বিক্রি করছেন, right? Kind of you are pushing your customers যে রাখেন পরে দিলে চলবে, right? এখন পরে কখন দিবে না দিবে সেটার ব্যাপারে আপনার সাথে কোনো এগ্রিমেন্ট হয় নাই, পরে আপনি যখন গেলেন আপনাকে আবার আপনার প্রোডাক্ট নিয়ে চলে আসতে বলছে, রাইট? দ্যাট ইজ ভেরি ইউজুয়াল। এটা কেন হয়েছে? বিকজ ইউ আর ভেরি অ্যাগ্রেসিভ, ইউ রিয়েলাইজ দ্যাট অ্যাক্রুয়াল অ্যাকাউন্টে করে আমাকে কি বাড়ানো যাবে, প্রফিট বাড়ানো যাবে। এখন এই কাজটা কিন্তু সার্ভাইভিং না, সো অবভিয়াসলি রেসিডুয়াল ইনকাম উইল বি স্লো ডাউন ভেরি ফাস্ট। কোনটা হবে? if you are very aggressive in accrual accounting, answer.
এখন আমরা পারসিস্টেন্সকে একটু কোয়ান্টিফাই করি। পারসিস্টেন্স তো বুঝলাম, আলোচনা করে বুঝলাম। এখন matters that if your persistence is very high, and after, what does it mean? It will take time to slow the residual income, right? তখন আমরা বলছি যে ওমেগা ভ্যালু will be 1, very high, 1 এর বেশি হবে না। So omega is something, the siblings of alpha, beta, gamma. এটা যে ওই লিস্ট যদি আপনি কন্টিনিউ করতেন, ওই অ্যালফাবেট যদি আপনি শিখতেন, আপনি একটা ওমেগা পেতেন। সবার লাস্টে হবে, ঠিক আছে? আমরা হয়তো আলফা, বিটা, গামা, ল্যামডা এগুলো আর যায় না, ঠিক আছে? বাট এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। ইফ ইউ টেক দ্য হায়ার এডুকেশন, দিস আর সাম লাইক দ্যাট, নাথিং স্পেশাল। সো আমি ওমেগাটা কেন ইউজ করছি? ওমেগা যদি আমরা না লিখতাম, আমাদের দুটো কঠিন শব্দ লিখতে হতো, একটা পারসিস্টেন্স লিখতে হতো আর একটা ফ্যাক্টর লিখতে হতো, ঠিক আছে? এই দুটো শব্দকে রিপ্লেস করার জন্য আমরা কি ব্যবহার করছি? ওমেগা। সো ওমেগাকে আবার ডাব্লিউ করবেন না, ঠিক আছে? দিস ইজ ওমেগা, this is maximum value is 1, minimum value is 0. This is one is the maximum, so 1 এর বেশি হবে না, 0 কম হবে না, 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এখন আমি যদি যেহেতু বলেছি পারসিস্টেন্স যদি হাই হয়, এটা কিসের কাছে থাকবে? 1 এর কাছে। পারসিস্টেন্স যদি আপনার লো হয় তাহলে 0 এর কাছে থাকবে, রাইট? আর পারসিস্টেন্স যদি নাই থাকে, যেটা বলেছিলাম সিজেস টু অপারেশনস, তখন পারসিস্টেন্স কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, রাইট? অন এন অ্যাভারেজ আপনাকে একটা রিসার্চ থেকে ফাইন্ডিংস দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য একাডেমিক রিসার্চ। অন এন অ্যাভারেজ the persistence factor value has been found 0.62, ঠিক আছে? এখন আমরা একটু বুঝি যে এখানে কি হয়ে গেল। there is something happens, okay? so কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথম টার্ম নিয়ে তো বোঝার দরকার নাই যে রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন স্টার্টস উইথ হোয়াট? বুক ভ্যালু। এটা নিয়ে তো বোঝার দরকার নাই, এটা তো বুঝেছি অলরেডি। এখানে আমরা বলছি যে দুটো পিরিয়ড, সে আমরা বলছি যে ইয়ার 3 থেকে একটা পার্সেন্টেজে গ্রো করবে। প্রথম 2 বছরের জন্য আলাদা একটা গ্রোথ রেট, অথবা প্রথম 2 বছরের জন্য একটা গ্রোথ রেট, আর ইয়ার 3 থেকে ডিফারেন্ট গ্রোথ রেট, ওকে? ফর হোয়াট? রেসিডুয়াল ইনকাম। মানে ইয়ার 3 থেকে হচ্ছে আমার লং টার্ম হরাইজনটা, আর আমার ইয়ার 3 এর আগে যে সময়টা, এটা হচ্ছে শর্ট টার্ম হরাইজন, ওকে? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমার্কেশন, যে কোথায় সেপারেট হয়ে গেছে ইয়ার 3 অনওয়ার্ডস এন্ড বিফোর ইয়ার 3, বুঝা গেছে? তাহলে আমার ফোরকাস্ট হরাইজন, আমার যে সময়টা সেটা হচ্ছে 3। সো এখানে ক্যাপিটাল টি যেটা আমরা একটু পরে ইউজ করব, দ্যাট ইজ, এটাকে আমরা বলছি t = 3 আমাদের আলোচনায়, ওকে? এখন এখানে বুঝি, এখানে আমরা কি বলছি? এখানে দুটো পার্ট আছে। এখানে মূলত প্রথম 2 বছরে আমি ধরে নিয়েছি 3 থেকে লঙ্গার টার্ম, 3 থেকে লঙ্গার টার্ম, 3 থেকে কনস্ট্যান্ট টার্ম, 3 থেকে কি লঙ্গার টার্ম। সেকেন্ড এপিসোডটা কবে থেকে শুরু? ইয়ার 3 থেকে। এই পার্টে প্রথম 2 বছরের রেসিডুয়াল ইনকামটাকে প্রেজেন্ট ভ্যালু করতে হবে। এখানে নতুন করে কিছু বোঝার দরকার নাই, দিস ইজ সামথিং আপনাকে ইয়ার 1 এর রেসিডুয়াল ইনকাম ক্যালকুলেট করতে হবে, ইয়ার 2 এর রেসিডুয়াল ইনকাম ক্যালকুলেট করতে হবে, এন্ড ইউ হ্যাভ টু ডিসকাউন্ট ইট বাই ফার্স্ট ফ্যাক্টর। প্রথমটার জন্য 1 বছরের জন্য ডিসকাউন্ট, সেকেন্ডটার জন্য 2 বছরের জন্য ডিসকাউন্ট। দিস ইজ সামথিং নিউ। এখানে এটা বোঝার চেষ্টা করেন, it is again the residual income. This is not different. এখানে একটু করে এটা ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে, যে কি আসার কারণ হচ্ছে, এখানে আমি যে বুক ভ্যালুটা নিব, এই বুক ভ্যালুটা কিন্তু ইয়ার 2 এর বুক ভ্যালু, এন্ডিং বুক ভ্যালু। এটা কোথাকার বুক ভ্যালু? ইয়ার 2 এর, যেটা আমরা বলছিলাম যে বিগিনিং বুক ভ্যালু নিতে হবে। তাহলে আমি ইয়ার 2 এর বুক ভ্যালুটা কিভাবে পাবো? এখানে যদি আমরা t = 3 যেটা বলছিলাম -1 ধরি, তাহলে আমি যেটা b2 পাবো, দ্যাট ইজ what? ইয়ার 2 এর এন্ডিং বুক ভ্যালু।
এটা তো আমরা আলটিমেটলি করছি, রাইট? বুঝা গেছে? সো নিউমারেটর আমরা আলটিমেটলি কি করছি? রেসিডুয়াল ইনকাম ক্যালকুলেট করছি। আর ডিনোমিনেটরে দেখি আমরা ওমেগা কোথায় এসে ঝামেলা করছে, রাইট? ওমেগা আসছে আলটিমেটলি এই জায়গায়। সো আমরা প্রথমে এই পার্টটা বোঝার চেষ্টা করি, তারপরে এখানে আসি। সো দিস ইজ সামথিং উই আর ইউজিং ফর হোয়াট? ডিসকাউন্ট রেট। সো 1 প্লাস কস্ট অফ ইকুইটি, বাট এখানে একটু চেঞ্জ ফলো করবেন। দিস ইজ নট ইয়ার 3, দিস ইজ the forecast horizon of 3 বছরের t minus 1. Capital T is equal to forecast horizon, ঠিক আছে? So t minus 1 এখানে হবে 2, আর এখানে আচ্ছা সেটা আমরা পরে বলছি। এখানে 1 plus RE বা cost of equity minus omega factor, এটা তো বলছিলাম যে এটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। সেখানে যদি 0.62 হয়, এটা 0.62 হবে, মাইনাস হবে 10% যদি কস্ট অফ ইকুইটি হয় 1 প্লাস 0.10 মাইনাস 0.6, ঠিক আছে? এখন এটা একটু বোঝার চেষ্টা করি। ওমেগা যদি 0 হয়, ওমেগা যদি 0 হয়, ওমেগা কখন 0 হবে? রেসিডুয়াল ইনকাম আর থাকবে না, ওকে? ইয়ার 3 পর্যন্ত, রাইট? সো এখানে 3 এর আলটিমেট রেসিডুয়াল ইনকামটা আসবে, ঠিক আছে? এখন বুঝে রাখেন তো যে 3 রেসিডুয়াল ইনকামটা আমরা কি দিয়ে ডিসকাউন্ট করতাম? ইয়ার 3 কস্ট অফ ইকুইটি দিয়ে 1 প্লাস আই মিন 1 প্লাস RE টু দি পাওয়ার 3 দিয়ে। তাহলে এখানে যদি আমরা 1 প্লাস RE এটা যদি 0 হয়, এটা মাল্টিপ্লাই করলে কি হয়ে যায়? 1 প্লাস RE 3 হয়ে যায়, রাইট? আর এমন যদি হয় যে আপনার এই এটা যদি কনস্ট্যান্ট ফরএভার হয়ে যায়, কনস্ট্যান্ট ফরএভার হয়ে যায়, তখন কি হবে? আচ্ছা আমরা এটা ইউজ করে তারপর আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব, ওকে? আমরা যেটা দেখালাম মাত্র, এটা আমরা কিভাবে ম্যাথে ইউজ করব, ঠিক আছে? আমরা আগে ম্যাথটা কন্টিনিউ করছি, বাট এখন আমরা কি অ্যাড করছি? ইয়ার 3 পরে কি হবে, ওকে? সো এগেইন আমাদের বুক ভ্যালু অফ ইকুইটি কত ছিল? 0, আই মিন ইয়ার ইনিশিয়ালি কত ছিল? $20। ইয়ার 1 আমরা এস্টিমেট করেছি 0.5, 2 তে এস্টিমেট করেছি 0.85, 3 তে আমরা এস্টিমেট করছি 1, বাট এখন আমরা রিটার্ন ইকুইটি 10%, আর এখানে ভ্যালু ওয়াজ 21.91, এটা ছিল হচ্ছে আমাদের এই কেসে, প্রথম কেসে। ঠিক আছে? আমি এটা এখন কাস্টমাইজ করছি কিসের জন্য? ফার্মের অপারেশন 3 ইয়ার্স এ বন্ধ হবে না, ফার্মের অপারেশন উইল কন্টিনিউ আফটার ইয়ার 3, ঠিক আছে? সো তিনটা সিনারিও আমরা দেখব। প্রথম সিনারিওতে আমরা বলছি যে residual income will be 0 very fast, okay? আমরা 0 কখন বলেছিলাম? মানে ইনিশিয়াল ফোরকাস্টে তো রেসিডুয়াল ইনকাম কি থাকবে না, আর পারসিস্ট করবে না। তো পারসিস্ট যদি না করে, তখন ওমেগার ভ্যালু কত হবে? আচ্ছা, ওমেগার ভ্যালু তো আমরা বুঝেছি যে 0 হবে, বাট আমরা একটু ইকুয়েশনটা রিটারেট করি, তাহলে আমরা বুঝতে পারবো কোথায় চেঞ্জ হচ্ছে। 20 ইজ দ্য বুক ভ্যালু। ফার্স্ট ইয়ার আমার আর্ন রেসিডুয়াল ইনকাম কত? 0.50, রাইট? 0.5 টা আমাকে দিয়ে ডিসকাউন্ট করতে হবে 1.1 দিয়ে, ওকে? সেকেন্ডে আমার রেসিডুয়াল ইনকাম কত? 0.85, 185 will be discounted by 1 plus 0.10 to the power 2। এখানে যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ইয়ার 3 and onwards, and year 3 and onwards কি বলা হয়েছে? এটা আবার কেন অ্যাডজাস্ট করতে হবে? রেসিডুয়াল ইনকাম will be very first to become 0, persistence factor is 0, ঠিক আছে? সো এখানে 1 কিভাবে আমরা পেয়েছি? 1 কিভাবে পেয়েছি? খেয়াল করেন,
আমার আর্নিংস কত ছিল? আচ্ছা, এখানে আমার রেসিডুয়াল ইনকাম দেওয়া আছে, বাট দেওয়া যদি না থাকতো আমরা কি ক্যালকুলেট করতে পারতাম? আর্নিংস থেকে ওকে, ইয়ার 3 আবার কি লাগবে? আর্নিংস লাগবে। আর 3 ইজ হোয়াট কি বলেছিলাম? টাইম হরাইজন কি হচ্ছে? কনস্ট্যান্ট হচ্ছে সেই সময়টা। আচ্ছা, আর তাহলে 1 পেলাম, আর এখানে ওমেগা ফ্যাক্টর কি হলো? 0। আচ্ছা, আলটিমেটলি এই ব্যাপারটা কত হয়ে যায় দেখেন তো। এটা হয়ে যায় 1.1 আর এটাও 1.10 স্কয়ার মাল্টিপ্লাই করলে 1.1 টু দি পাওয়ার কিউব। তার মানে পারসিস্টেন্স ফ্যাক্টর যখন 0, এটার সাথে আমাদের আগের ব্যাচের আর কোনো ডিফারেন্স নাই। It is equal to what the company ceases to its operations in year 3. What do you expect? The company, it takes time to pay out the residual income. তখন এই ফ্যাক্টরটা কি হবে? এটা কি হবে? এটা বাড়তে থাকবে, এটা 0 হবে না, এটা বাড়তে থাকবে। What do you expect? এটা যদি বাড়তে থাকে, what do you expect for the valuation? Valuation কি বাড়ার কথা নাকি সেম থাকার কথা? কমবে নাকি কমার কথা? কমার কথা হ্যাঁ, কমার কথা পারবে কেমন কনসেপচুয়াল আমরা পড়ে যাচ্ছি, কমবে না ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করেন। নিচে নিচে বাড়লে r কমবে মাইনাস g না খেয়াল আছে কনস্ট্যান্ট গ্রোথ মডেলে r মাইনাস g, g এর ভ্যালু যত বড় হয় as long as it is lower than the cost of equity, গ্রোথ যত বড় হবে ভ্যালু তত বাড়ে কনসেপচুয়ালি। আর ডিনোমিনেটরে যেই ফ্যাক্টরটা মাইনাস হয় সেটার কারণে ভ্যালু কি হবে? বাড়বে। সেটা বড় হলে ভ্যালু কি হবে? বাড়বে। সো ওমেগা ফ্যাক্টর ভ্যালু যত বড় হবে তত ভ্যালু কি হবে? আচ্ছা ঠিক আছে বাড়বে। ঠিক আছে, সো লেটস প্রুভ যে 1 হলে কত হবে। 1 এর বড় তো ওমেগা হবে না, রাইট? সো 1 যখন হবে তখন কত? 29.42। 1 যখন হলো তখন 29.42, 0.62 যেটা এভারেজ, সেটা হলে কোথায় হবে? ইন বিটুইন হবে। 21 হবে না, 29 হবে না, কোথায়? ইন বিটুইন একটা নাম্বার হবে। বাট ম্যাট্রিক্স দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে পারসিস্টেন্স ফ্যাক্টরের কাজ কি, রাইট? ওকে, এইটা অ্যাডজাস্টমেন্টটা কোথায় আসছে? যে ফোরকাস্ট হরাইজন যখন আমার 3 ইয়ার ফোরকাস্ট হরাইজন হলে ইয়ার 3 যেখানে ক্যালকুলেশন করব ওখান থেকে। ঠিক আছে, আচ্ছা, দিস ইজ হোয়াট দ্য 0.60 যদি ওমেগা হয় তাহলে ভ্যালু কত হবে? 22.81। এখন আমরা যে ভ্যালুয়েশনটা করছি আমরা কি মনে করছি? প্রাইস ইকুয়ালস টু, আমরা মনে করছি যে প্রাইস ইকুয়ালস টু রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশনে বুক ভ্যালু অফ ইকুইটি প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ রেসিডুয়াল ইনকাম। এই প্রাইসটা যে কোনো সময় হতে পারে। এটা যদি প্রাইস টু 0 হয় তাহলে এটা 0 বুক ভ্যালু প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ রেসিডুয়াল ইনকাম অ্যাজ অফ দিস ডেট। এখন এটা যদি প্রাইস 3 হয় এটা কি হবে? এটা প্লাস এখানে প্রেজেন্ট ভ্যালু অফ রেসিডুয়াল ইনকাম আফটার ইয়ার 3। ইয়ার 3 পরে যে রেসিডুয়াল ইনকাম সেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু করলে এখানে যেটা পাবো সেটার সাথে যদি ওই পিরিয়ডের বুক ভ্যালুটা যোগ করি তাহলে আমরা প্রাইস অ্যাজ অফ ইয়ার 3 পাবো। ঠিক আছে, এই স্ট্রাকচারে যদি প্রবলেম থাকে এটা কিভাবে সলভ করব? সো দিস ইজ সামথিং আমরা যেটা ক্যালকুলেট করছি যে টার্মিনাল, এখানে আমরা এই পোরশনটাকে আমরা টার্মিনাল ভ্যালুর সাথে কম্পেয়ার করতে পারি। ওকে, সো এখানে যদি আমরা ইয়ার 3 এন্ড অনওয়ার্ডস কি হচ্ছে এটা পুরোটাকে সামারাইজ করে কোথায় নিয়ে আসছি? এখানে নিয়ে আসছি। ওকে, সো আমার যদি পারসিস্টেন্স ফ্যাক্টর না থাকে, পারসিস্টেন্স ফ্যাক্টর না থাকা মানে হচ্ছে আমি জানি না ফিউচারে কি হবে। সো আমার কাছে বিভিন্ন ফরম্যাট আমাকে টার্মিনাল বা ফিউচার দেখতে কেমন হবে সেটা বলা থাকতে পারে। সো একটা ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন আমরা বলেছিলাম ইট মাইট বি গিভেন ইন টার্মস অফ প্রাইস টু আর্নিংস রেশিও। খেয়াল আছে?
It might be given in terms of what? Price to ভুলে গেছেন? দেখিয়েছিলাম না একটা টার্মিনাল ভ্যালু দুটো উপায় আসতে পারে। সো এখানে আমরা বলছি যে রেসিডুয়াল ইনকামের ফর্মে নাই, বাট কিসের বেসিসে আছে? প্রাইস টু বুক ভ্যালু ফর্ম আছে। আমরা দেখাই ইয়ার 3 তে আপনার বুক ভ্যালু হচ্ছে 25 আর পারসিস্টেন্স প্রাইস টু বুক ভ্যালু ইজ প্রজেক্টেড অ্যাজ 1.10। তাহলে বুক ভ্যালু যদি ইয়ার 3 তে 25 হয় আর প্রজেক্টেড প্রাইস টু বুক ভ্যালু মাল্টিপল এটা যদি 1.1 হয়, আমরা কি এস্টিমেট করতে পারি? ইয়ার 3 তে আমার প্রাইস ইজ এস্টিমেটেড টু বি হোয়াট? 25 মাল্টিপ্লাইড বাই 1.10। তার মানে হচ্ছে ইয়ার 3 তে আমি 27.5 এ কি করতে পারবো? এটা সেল করতে পারবো। It also gives you the information যে year 3 and onwards এ কি হবে, এটার প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, আমরা দেখি। This is something indifferent from the previous section। ঠিক আছে, year 3 যেটা বলছিলাম year 3 এর পরে কি হবে সেটা আমরা জানি না। এটা যদি বুঝে থাকে ইয়ার 3 তে টার্মিনাল ভ্যালু আমরা একটা ফরম্যাটে পেয়েছি কি ইউজ করে? ওমেগা ইউজ করে। আর একটা ফরম্যাট আমরা বলছি আমরা ফিউচার কি হবে জানি না, বা পারসিস্টেন্স কেমন সেই ব্যাপারে আমরা জানি না, বাট আমরা এটা জানি যে 3 বছর পরে আপনার প্রাইস কত হবে। তো 3 বছর পরে প্রাইস কত হবে, it ultimately gives me the information for what? ইয়ার 3 তে আমার বুক ভ্যালু কি আছে সেটা প্লাস ইয়ার 3 এর পরে যে রেসিডুয়াল ইনকাম থাকবে সেটার প্রেজেন্ট ভ্যালু, এই দুটোকে সাম আপ করলে আমি এই দুটো ইনফরমেশন আমি কোথা থেকে পাবো? ইয়ার 3 প্রাইস থেকে। ঠিক আছে, সো এখানে আমরা তো ভ্যালুয়েশন করছি কিসে? রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন। সো আমাকে এখানে আলটিমেটলি উপরে কি লিখতে হবে? রেসিডুয়াল ইনকাম লিখতে হবে। সো আমি রেসিডুয়াল ইনকামটা কিভাবে লিখতে পারি? সো আমি রেসিডুয়াল ইনকাম লিখতে পারি এভাবে যে এই রেসিডুয়াল ইনকাম কিন্তু আজকে ইয়ার 1 2 এর রেসিডুয়াল ইনকাম না, এই রেসিডুয়াল ইনকাম হচ্ছে ইয়ার 3 এর পরে যেটা সেটা। সো সেটা আমি কিভাবে লিখছি? ইয়ার 3 তে আমি যেটা প্রাইস পাচ্ছি সেটা minus year 3 তে আমার যেটা বুক ভ্যালু আছে সেটা। That actually summarizes what? Residual income after year 3। সেটাকে সামারাইজ করছে কোন টার্মটাকে? কোন টার্মটা সামারাইজ করছে? এই টার্মটা। বুঝা গেছে? এখন এই টার্মটা আমি যখন লিখছি, এই টার্মটা কোন ইয়ারে আছে? এই ভ্যালুটা কোন ইয়ারে আছে? ইয়ার 3 তে। এখন এটা আমাকে কি করতে হবে? again ডিসকাউন্ট করে ইয়ার 3 থেকে 0 তে নিয়ে আসতে হবে। এর আগের পর্যন্ত ইয়ার 1 এর রেসিডুয়াল ইনকাম, ইয়ার 2 এর রেসিডুয়াল ইনকাম, ইয়ার 3 এর রেসিডুয়াল ইনকাম। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এডিশনাল ফ্যাক্ট? সো আমাকে কিন্তু পারসিস্টেন্স ফ্যাক্টরের ফরম্যাটে যদি প্রবলেম থাকে, এই ফরম্যাটে কিন্তু প্রবলেম থাকবে না। আবার এই ফরম্যাটে যদি প্রবলেম থাকে, এখানে আবার কি থাকবে না? পারসিস্টেন্স ফ্যাক্টরের ইস্যু থাকবে না, কারণ পারসিস্টেন্স ফ্যাক্টর দিয়ে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা সামারাইজ হয়ে গেছে কোথায়? এই জায়গায়। ওকে, now we compare the residual income valuation with the rest of the valuations we already have learned. Residual income এ আমরা ডিসকাউন্ট করছি কি নিয়ে? required return on equity or return on equity? required return on equity দিয়ে। আচ্ছা, ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্টেড কোনটা হবে? ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। এটা কত ক্লাসে পড়া? ফ্রি ক্যাশ ফ্লো টু ফাইভ আমরা দেখেছি ওয়ার্ক দিয়ে, বাট হোয়াট এভার দ্য ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি? রিকার্ড ভুলে গেছি। ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি কাদের? ইকুইটি হোল্ডার্স দের। সো আলটিমেট ডিনোমিনেটর কি হবে? কস্ট অফ ইকুইটি হবে।
লেখা গেছে এটা হাতি করে চিন্তা করতে কিছু নাই, রাইট? বোঝা যাচ্ছে তো? Why dividend is not discounted by what? কারণ এটা কাদের ইকুইটি হোল্ডার্স, সো হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট? কস্ট অফ ইকুইটি। সো যেটা বলছিলাম যে আমরা এটার সাথে এটা কম্পেয়ার করছি। সো দিস ইজ one of the questions which is commonly tested, so that we understand the differences between this. এই জায়গায় এদের মধ্যে কোনো তফাৎ নাই, এই জায়গায় এদের মধ্যে কোনো তফাৎ নাই। আচ্ছা, বাট একটা সিগনিফিকেন্ট তফাৎ আছে, সেটা হচ্ছে রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন স্ট্রাকচারটা হচ্ছে বুক ভ্যালু প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ stream of residual income. But here we don't take the book value, we take the present value of either the dividend or present value of free cash flow to equity. This is something যেখানে দেখানো হচ্ছে যে কিভাবে আপনি দুটো ভ্যালুয়েশন, দুটো ডিফারেন্ট ভ্যালুয়েশন, একটা ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন আর একটা হচ্ছে রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন, দুটো থেকে কিভাবে আপনি সেম আনসারে চলে আসেন। ওকে, সো ইফ দ্য কোশ্চেন ইজ আস্কিং যে এই দুটো যে সেম, মানে রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট ভ্যালুয়েশন, হাউ they give the same number, so সেটা যদি আপনি প্রুভ করতে চান তাহলে আপনি প্রবলেমটা একটু দেখতে পারেন। বাট এটার পিছনে একটা স্ট্রং অ্যাজাম্পশনস আছে। সেই অ্যাজাম্পশনটা কি? all earnings are paid out as dividends, so book value is constant. এই एग्जांपल, so earnings and dividend are constant forever. আমরা সিম্পলিফাই করে দিচ্ছি। earnings per share $1, book value of equity 7, equal return on equity 10%, right? এখন আপনি যদি কনস্ট্যান্ট ডিভিডেন্ড মডেলে যান তাহলে আপনার ডিভিডেন্ড কত? আচ্ছা, যেটা বলছিলাম earnings is given as 100% dividend, তাহলে earnings equal to the dividend, তাহলে ডিভিডেন্ড কত? $1, so $1 যদি কনস্ট্যান্ট forever হয়, discounted by what? 0.10, how much? $10, right? এখন আমি বললাম যে রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন করতে গেলে আমাকে কি নিয়ে শুরু করতে হবে? এটা নিয়ে শুরু করতে হবে 7, রাইট? এখানে আমাকে কি এস্টিমেট করতে হবে? প্রেজেন্ট ভ্যালু অফ দ্য রেসিডুয়াল ইনকাম। আচ্ছা, রেসিডুয়াল ইনকাম কি? রেসিডুয়াল ইনকাম কত হবে? আর্নিংস কত? $1। আচ্ছা, ইকুইটি চার্জ কত? 7 multiplied by 10%, 0.3. What should be the appropriate discount rate? এখানে কত আসবে? 7, এখানে কত আসবে? 3. So you see, you are using two different valuation models, but you are getting the same. Okay, don't misunderstand যে এটা শুধুমাত্র কনস্ট্যান্ট মডেল এজিউম করেছে এইজন্য। এটা যদি 3 ইয়ারের মডেলটাও হতো তাহলে কি হতো? সেম হতো। সো আমরা এই ডিফারেন্সটা আবার একটু হাইলাইট করছি, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে আমরা পরে দেখাবো, বাট আমরা এখানে সময় নেব না। So in the residual income valuation you are getting large weight from which portion? Well, it is always okay, but here later cash flows ultimately the terminal value. Now যারা accounting backgrounded, I mean accounting major, they have very weakness for residual income valuation, they prefer it. Okay, the reason is that it is something which is based on the accounting. Okay, don't forget the cash flows. As long as you measure its finance, you always love the cash flows, not the profit. You don't get weak by seeing a very hefty amount of profit if it is not backed up by the cash flows. There is the significant difference. We often forget the undertaking accounting is different, right? This is something fundamentally different. So weakness, we emphasize the weakness first, then we will get back to the strength. Relies on the accounting data. So you already have understood how the accounting data quality can be compromised. You can say
সো কম্প্রোমাইজড একটা ফিগারের উপর আপনি যদি ভ্যালুয়েশন করেন অটোমেটিক্যালি ইউর ভ্যালুয়েশন কোয়ালিটি ইজ কম্প্রোমাইজ, ঠিক আছে? অ্যাকাউন্টিং এর কথা বলেছিলাম যে ক্লিন সারপ্লাস, ডার্টি সারপ্লাস খেয়াল আছে? এটা যদি থাকে, আবার গুডউইলের উপর আমাদের ফেথটা কম। আই মিন যেই অ্যাকাউন্টিং গুলো হচ্ছে আপনার কিসের উপর, কি বলবো, ইনটেনজিবলস, রাইট? ইনটেনজিবলস এর ভ্যালুয়েশনের উপর আমাদের ফেথ কম। So some researchers, when they use the residual income valuation, they use their own version of residual income. They use their own version of book value of equity. How they use their own version? They discard the goodwill from the asset. So automatically the goodwill value per share should be subtracted from where? The book value of equity. So এই adjustment গুলো কোথায় প্রয়োজন হয়? Residual income valuation এ প্রয়োজন হয়, and it is significantly dependent on what? এই রিলেশন ভুলে যাবেন না, and very likely that এখান থেকে একটা কোশ্চেন পেতে পারেন যে ক্লিন সারপ্লাস। ওকে, there are some differences between the cost of debt and the interest expense, but for the convenience of valuation we often assume that these are the same. Okay, and what are the strengths of using the residual income valuation? গত ক্লাসে বলেছিলাম যে you have to put large weight on the terminal value. এখন ওখানে যদি আমাদের কোনো ধরনের ইমপ্রিসিশন হয়, প্রিসিশন কিছুটা ঘাটতি হয়, তাহলে অটোমেটিক্যালি আমাদের ভ্যালুয়েশন কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, মানে আই মিন কোয়ালিটি কমে যাচ্ছে। বাট এখানে আপনার টার্মিনাল ভ্যালুর উপর ওয়েটটা কম। ওকে, সো এই জায়গায় আপনার রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন ইজ outperforming compared to other valuation models. এখন এই জায়গায় আপনাকে খুব বেশি কিছু ফোরকাস্ট করতে হয় না। আপনি আর্নিংস ফোরকাস্ট করছেন, ওকে, আপনার বুক ভ্যালুটা দেওয়া আছে, বা বুক ভ্যালুটা আপনি ক্লিন সারপ্লাস অ্যাকাউন্টিং দিয়ে বুক ভ্যালু প্লাস আর্নিংস মাইনাস ডিভিডেন্ড এভাবে আপনি কি করছেন, প্রসিড করছেন। সো দ্য অ্যামাউন্ট অফ forecasted numbers required for this valuation model is significantly limited compared to the free cash flow valuation. ঠিক আছে? এটা আমরা অলরেডি বলেছি যে নন ডিভিডেন্ড পেইং কোম্পানিজ এর জন্য এটা একটা আইডিয়াল ফর্ম অফ ভ্যালুয়েশন, and also the some companies which are very new, তাদের মধ্যে ফ্রি ক্যাশ ফ্লো দেখা যাচ্ছে না, very insignificant, ওই ক্ষেত্রে আপনার রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন might be good choice. আর ক্যাশ ফ্লোস যদি খুবই আনপ্রেডিক্টেবল হয়, very fluctuating, the company runs business in a very volatile industry, তখন আপনার জন্য রেসিডুয়াল ইনকাম ক্যান বি গুড চয়েস। ঠিক আছে? the strength যেটা বলছিলাম যে ইজ বেসড অন দ্য ইকোনমিক ভ্যালু, যেটা ইকুইটি চার্জ। ওকে, ইকোনমিক প্রফিট বলেছিলাম, ইকোনমিক ভ্যালু অ্যাডেড বলেছিলাম। I mean it is accounting the charges for the equity holders. Okay, so that's why it is preferred. This is something আমরা বলেছিলাম ভ্যালুয়েশন যখন আমরা শুরু করেছিলাম, ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশনে কখন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কখন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট না, এই ব্যাপারটা খুব কেয়ারফুলি খেয়াল রাখবেন। দিস ইজ সামথিং যেটা আমরা, it has become very unrealistic nowadays. Companies গুলোর আদার কম্প্রিহেনসিভ ইনকাম এত বেড়ে যাচ্ছে, getting the clean surplus relation is becoming very unlikely. So we can the asset income valuation এর প্রয়োজনীয়তা বা এর ইউজফুলনেসও কিছুটা কমে যাচ্ছে। ঠিক আছে? ক্লিন সারপ্লাসের কথা অলরেডি বলেছি যে what is clean surplus, what is not clean surplus. So এখানে কিছু एग्जांपल्स আছে যেটার কারণে আপনার রেসিডুয়াল ইনকাম, I mean the violation of this, যে এটা পাওয়া যাচ্ছে না, সো সেটার অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে। This is not testable, but if you want to see, you can see যে কিভাবে অ্যাডজাস্টমেন্ট গুলো করা লাগে। This is little bit advanced issue. সো আমাদের কাজ হচ্ছে আমরা এটার সাথে পরিচিত হওয়া, রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন, বাট আপ টু দ্য কন্টেন্টস যেটা আমরা ক্লাসে দেখিয়েছি, কভার করেছি। বাট ফর এক্সাম পারপাস পারসিস্টেন্ট ফ্যাক্টরের প্রবলেম, আরেকটা প্রবলেম হচ্ছে যেটা আমরা দেখালাম যে প্রাইস টু বুক ভ্যালু দিয়ে আমরা ফিউচার স্ট্রিমকে কি করতে পারি, প্রেডিক্ট করতে পারি, সেটার বেসিসে আমরা টার্মিনাল ভ্যালুকে নিয়ে আসতে পারি। এই দুটো ফরম্যাটে একটু প্রবলেমগুলো দেখবেন। ওকে।